আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই দুনিয়ায় হয়তো কখনো কখনো তোমরা মেশিন লার্নিং, নিউরাল নেটওয়ার্ক, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর মতো কিছু শব্দ শুনে থাকবা। এই জিনিসগুলো আসলে কি, চলো আজকে তোমাদেরকে শেখানো হোক। তো প্রথমে দেখি মেশিন লার্নিং। প্রথমে দেখতেছি আমরা সবার উপরে আছে মেশিন লার্নিং, এবং এই মেশিন লার্নিং এর কিছু বাচ্চা কাচ্চা বা চাইল্ড আছে। দেখা যাচ্ছে ট্র্যাডিশনাল মেশিন লার্নিং একটা চাইল্ড, নিউরাল নেটওয়ার্ক একটা চাইল্ড, ডিপ লার্নিং আরেকটা। ডিপ লার্নিং এর পরে এখানে আরো আদার্স কিছু আছে। তাহলে আমরা বলতে পারি মূলত মেশিন লার্নিং হচ্ছে সব থেকে বড় বা হেড। এই মেশিন লার্নিং এর আন্ডারে আবার অনেক কিছু নেট আমাদের জানার থাকে। একটা ট্র্যাডিশনাল মেশিন লার্নিং, নিউরাল নেটওয়ার্ক, ডিপ লার্নিং। দেখি যে আসলে এই জিনিসগুলো আসলে কি মিন করে। মেশিন লার্নিং আসলে কি? মেশিন লার্নিং কথাটাতে আমরা যদি চিন্তা করি, তার মানে মেশিনকে শেখানো, মেশিন শিখে বা মেশিনকে শেখানো। তো মেশিন লার্নিং হচ্ছে একটা কম্পিউটারকে বা একটা মডেলকে বা একটা চ্যাটবট বলো, একটা প্রোগ্রামকে আমরা শেখাই কিভাবে সে ডেটা থেকে ডেটা নিবে এবং সেই ডেটাটা থেকে সে কিভাবে নিজে নিজে শিখবে। সেই জিনিসটা আমরা যখন শেখাই তখন সেটাকে আমরা বলি মেশিন লার্নিং। মেশিন লার্নিং ইজ টিচিং কম্পিউটার টু লার্ন ফ্রম ডেটা। একটা কম্পিউটারকে আমরা ডেটা থেকে কোনো কিছু শেখাই। যেমন এটা কিসের মতো? মনে করো যে এটা থিঙ্ক অফ ইট লাইক ট্রেনিং আ নিউ এমপ্লয়ি উইথ এক্সাম্পল ইনস্টেড অফ স্ট্রিক্ট রুল। ফর এক্সাম্পল ধরো একটা অফিসে একটা নতুন এমপ্লয়ি বা একটা কর্মচারী আসছে, তাকে আমরা কোনো রুলস না শিখিয়ে আমরা এক্সাম্পলের মাধ্যমে সেটাকে শেখাচ্ছি। সো এখানে এক্সাম্পল বলতে হচ্ছে ডেটা। আমরা যারা স্ট্যাটিস্টিক পড়ি, স্ট্যাটিস্টিক বা পরিসংখ্যান যখন পড়ি, সেই চ্যাপ্টারে কিন্তু আমরা ডেটা নিয়ে কাজ করি। আসলে ওই ডেটাগুলোই আমরা মেশিন লার্নিং এর সময় কাজে লাগাই। এখানে একটা ডেফিনেশন দেওয়া আছে, মেশিন লার্নিং ইজ আ মেথড হোয়ার কম্পিউটার লার্নস ফ্রম পাস্ট ডেটা। পাস্ট যে ডেটাগুলো আছে সেটা হতে পারে, যেমন দেখো, তোমরা হয়তো লক্ষ্য করবে, তোমরা যখন ইউটিউবে ভিডিও দেখো তখন তোমরা কি কি ধরনের ভিডিওগুলোতে ক্লিক করো, কতক্ষণ দেখো, সেটার উপর বেস করে দেখবা সেই ধরনের কন্টেন্ট গুলাই তোমাদের ইউটিউবের ফিড বা হোম যে পেজ আছে সেই পেজের মধ্যে চলে আসে। সেটা আসলে কিভাবে ইউটিউব বুঝে যে কোন ধরনের ডেটাগুলো তুমি দেখো সেগুলো তোমার ওখানে দেওয়া উচিত। ওইখানে ইউটিউবে তোমরা যখন ইউটিউব ভিডিওগুলো দেখো তখন তোমাদের একটা ওয়াচ হিস্টোরি থাকে, তুমি কি কি দেখেছো সেগুলোর হিস্টোরি থাকে। এই হিস্ট্রিগুলো আসলে ডেটা হিসেবে ইউটিউবের যে মেশিন লার্নিং অ্যালগোরিদম আছে সে ওই হিস্ট্রিগুলোকে ডেটা হিসেবে নেয়। সেই ডেটা হিসেবে নেওয়ার পরে সেখানে একটা প্যাটার্ন দেখে যে কোন ধরনের ভিডিওগুলোতে তুমি বেশি দেখো, কোন ধরনের ভিডিওগুলোকে তুমি বেশিক্ষণ ওয়াচ করো, লাইক করো। সো এই যে প্যাটার্ন গুলা সে বুঝে যায়, ধীরে ধীরে সে একটা প্যাটার্ন বুঝে এবং সেই প্যাটার্নের উপর ভিত্তি করে তোমাকে কিছু ডেটা সে দেয়। সো এটাই হচ্ছে মেশিন লার্নিং। এরপরে দেখো এখানে স্প্যাম নিয়ে কি বলছে। স্প্যাম হচ্ছে দেখবা, কোনো কোনো ইমেল, তোমরা যখন একটা ইমেল করো, ধরো ইমেলের ভিতরে তুমি একটা আনঅথরাইজড লিংক দিছো, তুমি একটা ইমেল লিখতেছো, ইমেলের ভিতরে তুমি একটা মুভির লিংক কাউকে পাঠাচ্ছ। দেখবা ওই ইমেলটা তোমার যাকে পাঠাচ্ছ ওর ওখানে সেন্ড হবে, ঠিক আছে, কিন্তু তুমি ওর ইনবক্সে খুঁজে পাবে না, গিয়ে দেখবা ওর স্প্যাম নামে একটা ফোল্ডার থাকে, ওই স্প্যাম ফোল্ডারের মধ্যে গেছে। কিভাবে? কারণ তুমি যে ওখানে মুভির লিংকটা দিছো সেটা তো কোনো ভ্যালিড লিংক না, ভ্যালিড বলতে বৈধ কোনো লিংক না। সচরাচর একটা মুভিকে ফ্রিতে পাওয়া যায় না, সেটা নিশ্চয়ই কোনো টরেন্ট ব্রাউজার বা কোনো ইনসিকিউর ব্রাউজার থেকে নেওয়া। সো ইমেল যে প্রোগ্রাম আছে বা ইমেল যে অ্যাপটা আছে সে আসলে কি করে, ওই মেলটাকে অ্যানালাইজ করে ওখানে একটা ইনসিকিউরিটি প্যাটার্ন খুঁজে পায় বা স্প্যাম প্যাটার্ন যেটাকে আমরা বলি, জাঙ্ক ফাইল বা ভাইরাসের একটা প্যাটার্ন এরকম ধরে নাও, সেটাকে সে রেকগনাইজ করে। করার পর সে কি করে, ওই ইমেলটাকে আর ওই ইনবক্সে না রেখে ডিরেক্ট স্প্যাম নামে একটা ফোল্ডারে নিয়ে যায়। সো এটাই তার মানে মেশিন লার্নিং মানে হচ্ছে অনেকগুলো ডেটা বা কোনো একটা ডেটা থেকে একটা মেশিন যখন শিখে পরবর্তীতে সে তাকে মানে, আমরা ন্যাচারালি যে প্রোগ্রামগুলো করি সেখানে কন্ডিশনের উপর বেস করে কাজ করে, কিন্তু একটা মেশিন যখন নিজেই কোনো কিছু শিখে, এক্সপিরিয়েন্স থেকে যখন শিখতেছে, অনেকগুলো ডেটাকে প্রসেস করার পর এক্সপিরিয়েন্স থেকে ধীরে ধীরে সে যদি শিখে বাচ্চাদের মতো, তাহলে সেটাকে আমরা বলি মেশিন লার্নিং। একটা বাচ্চা যখন হয় তখন সে কি করে, তার এক্সপিরিয়েন্স থেকে শিখে। সিমিলারলি মেশিন লার্নিংও কি করে, এক্সপিরিয়েন্স থেকে শিখে। এরপরে দেখি নিউরাল নেটওয়ার্ক। নিউরাল নেটওয়ার্ক আসলে দেখো, নিউরাল নেটওয়ার্ক কথাটার মধ্যে নিউরন নিউরন ব্যাপার আছে। তো আমরা জানি আমাদের ব্রেইন অনেকগুলো নিউরন দিয়ে তৈরি। তো আসলে হিউম্যান ব্রেইন কিভাবে কাজ করে, একটা মানুষের হিউম্যান ব্রেইনটা আসলে কিভাবে কাজ করে, অনেকগুলা জায়গা থেকে সিগন্যাল নেয়, সেই সিগন্যালটাকে প্রসেস করে, প্রসেস করার পর একটা উত্তর দেয়। এবং এই সিগন্যাল, ধরো তোমার যদি পায়ের ওখান থেকেও আসে, আস্তে আস্তে ধীরে ধীরে মাথায় যায়, মাথায় যাওয়ার পর ওখানে অনেক প্রসেসিং হয়, প্রসেসিং হওয়ার পরে তুমি সেটাকে বুঝতে পারো।
এই যে ধারণাটা, এটার উপর বেস করেই আসলে নিউরাল নেটওয়ার্ক তৈরি। নিউরাল নেটওয়ার্কটাও তারা আসলে এভাবেই মানুষের ব্রেইনের সাথে তুলনা করে জেনারেট করছে। যেমন দেখো, লাইক হিউম্যান ব্রেইন হুইচ হ্যাজ নিউরন দ্যাট হেল্প আস লার্ন। মানুষের যেমন নিউরন, মানুষের ব্রেইনে যখন নীল নিউরন থাকে, সেই নিউরনটা যেমন আমাদেরকে শিখতে সাহায্য করে, তেমনি নিউরাল নেটওয়ার্কও একটা মেশিন, এই যে মেশিন লার্নিং এরই একটা পার্ট, মেশিনকে লার্ন করতে সাহায্য করে। নিউরাল নেটওয়ার্ক ইজ এ সিস্টেম দ্যাট মিমিক্স। মিমিক্স মানে হচ্ছে কোনো কিছুকে কপি করা বা অনুকরণ করা। আমরা বলি না মিমিক্রি করা মানে হচ্ছে কারো ভয়েসকে, যেমন হানিফ সংকেতের মিমিক্রি করা মানে হচ্ছে হানিফ সংকেতের ভয়েসটাকে নকল করা। তাহলে নিউরাল নেটওয়ার্ক ইজ আ সিস্টেম দ্যাট মিমিক্স, যেটা কপি করে বা অনুসরণ করে বা নকল করে দ্য ওয়ে আওয়ার ব্রেইন ওয়ার্কস, আমাদের ব্রেইন যেভাবে কাজ করে। বাই প্রসেসিং ডেটা, ডেটাকে প্রসেস করে থ্রু লেয়ার্স অফ আর্টিফিশিয়াল নিউরন। এখানে অনেকগুলো নিউরন থাকে, আসলে এই নিউরনগুলো মানুষের মতো নিউরন না, এগুলো এক ধরনের আর্টিফিশিয়াল বা কৃত্রিম নিউরন। নিউরন বলতে এখানে আমরা ডিপে না যাই, জাস্ট বুঝবো যে ওখানে কিছু ফাংশন আছে, এই ফাংশনগুলো কিছু কাজ কাজ করে। এক্সাম্পল, ইউর ব্রেইন রেকগনাইজ আ ফ্রেন্ডস ফেস ইনস্ট্যান্টলি, তুমি দেখলেই বুঝতে পারো এটা তোমার ফ্রেন্ড নাকি অন্য কিছু। এরকমই, যেমন কি আর নিউরাল নেটওয়ার্ক হেল্প ফেসবুক ট্যাগ পিপল ইন ফটোস বাই আইডেন্টিফাইং দেয়ার ফেস। হ্যাঁ, আর নিউরাল নেটওয়ার্ক হেল্প ফেসবুক ট্যাগ পিপল আইডেন্টিফাইং দেয়ার ফেস। আহ এরপর হচ্ছে ডিপ লার্নিং। ডিপ লার্নিং কি, আমরা যদি মেশিন, এটাও কিন্তু মেশিন লার্নিং এর একটা অংশ। প্রধান অংশ হচ্ছে মেশিন লার্নিং। মেশিনকে লার্ন করানোর জন্য কিছু পার্ট হচ্ছে, একটা হচ্ছে নিউরাল নেটওয়ার্ক, একটা হচ্ছে ডিপ লার্নিং। ডিপ লার্নিং নিউরাল নেটওয়ার্ক থেকে আরেকটু অ্যাডভান্স, মোর অ্যাডভান্স ভার্সন অফ নিউরাল নেটওয়ার্ক। এখানে কি হয়, এ চাইল্ড লার্নিং বাই অবজার্ভিং থাউজেন্ডস অফ রিয়াল টাইম এক্সাম্পল। ফর এক্সাম্পল, ধরো একটা বাচ্চাকে আমি শেখাচ্ছি যে এটা এক, এটা দুই, তাহলে আমরা কি, তাকে কিন্তু আমরা আউটপুটটা দেখাই যে এরকম যখন থাকে সেটা এক। এটা যখন একটা ফল, যখন আমরা দেখাই যে এরকম যদি ফল থাকে, সেটা যদি টক করে তাহলে সেটা জল পায়, ছোট ছোট একটা ফল যদি টক করে তাহলে জল পায়। সো এরকম করে একটা, সে কি করতেছে, রিয়াল ওয়ার্ল্ড এর এক্সাম্পল অনেকগুলা দেখে দেখে শিখতেছে। এরকমই ডিপ লার্নিং একটা এক ধরনের মেশিন লার্নিং, যেটা কি করে অনেকগুলা নিউরাল নেটওয়ার্ক লেয়ার নিয়ে কাজ করে। সেটা হতে পারে এই যে ডেটা নিয়ে কাজ করে, অনেকগুলা ডেটাকে সে দেখে 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 আমরা তাকে শেখাই। সে ডেটাটা হতে পারে ইমেজ অথবা স্পিচ অথবা টেক্সট। একটা জিনিস চিন্তা করো, ধরো তুমি আহ, একটা ইমেজ দিচ্ছ, সেই ইমেজটার ভিতরে তোমার লেখা আছে আই লাভ বাংলাদেশ। সেটা সে কিভাবে বুঝতেছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেটা আসলে কিভাবে বুঝতেছে, সে কি করতেছে, সে আমাদের যে আলফাবেট গুলো আছে সবগুলোই তার ভিতরে দেওয়া আছে, দিয়ে বলা আছে এই প্যাটার্নের যদি একটা অক্ষর পাও, যেটাতে আই উপরে একটা লম্বা দাগের মতো থাকবে, সেই দাগটাকে তুমি আই ধরে নিবা। অর্থাৎ এই ধরনের প্যাটার্ন গুলো তার ভিতরে অলরেডি দেওয়াই আছে। সো এই প্যাটার্নটা যখন দেখবে যে এই প্যাটার্নটার সাথে ওই প্যাটার্নটা মিস হয়ে যাচ্ছে, তখন সে বুঝবে যে এটা আই। এরকম করেই আসলে বুঝে। এক্সাম্পল কি, ডিপ লার্নিং এর চমৎকার উদাহরণ হচ্ছে সেলফ ড্রাইভিং কার্স। সেলফ ড্রাইভিং কার্স কি, আমরা জানি যে টেসলা কোম্পানির যে সেলফ ড্রাইভিং কার্স আছে, যেটা ড্রাইভার ছাড়াই চলে, ড্রাইভার ছাড়াই যে গাড়িগুলা চলে সেটা হচ্ছে সেলফ ড্রাইভিং কার। তো এটা আসলে কিভাবে বুঝে, তাকে কিন্তু অলরেডি ট্রাফিক লাইটস, একটা রাস্তার ভিতরে কেমন কেমন পথচারী হতে পারে, কতগুলা গাড়ি আসতে পারে, কি পরিমাণ একটা গাড়ি কত স্পিডে আসলে কিভাবে স্টিয়ারিংটাকে ঘুরাইতে হবে, একটা বাঁক নেওয়ার সময় স্টিয়ারিংটাকে কিভাবে ঘুরাইতে হবে, এরকম কোটি কোটি ডেটা তার ভিতরে দেওয়া হয়েছে, দিয়ে তাকে ট্রেন করা হয়েছে। ওই মডেলটাকে বা ওই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটাকে কিন্তু আসলে ট্রেন করা হয়েছে, তাকে শেখানো হয়েছে সবকিছু। শেখার পরে সে কি হয়েছে, তার অনেকগুলো এক্সপিরিয়েন্স হয়েছে, এখন সে এক্সপিরিয়েন্স থেকে বুঝতে পারে যে সামনে যখন একটা ট্রাফিক লাইট জ্বলে উঠবে তখন আমাকে থামতে হবে, যখন একটা পেডিস্ট্রিয়ান মানে হচ্ছে কি পথচারীকে দেখবে তখন তাকে স্লো করতে হবে বা থামাইতে হবে, এই সব কিছু বুঝে। এর একটা এক্সাম্পল হচ্ছে গুগল ট্রান্সলেটর। গুগল ট্রান্সলেটর কিভাবে বুঝে, কিভাবে আসলে এত সহজে ট্রান্সলেট করে, তুমি তাকে একটা এক লাইন টেক্সট দাও, সে আসলে টেক্সটার মানেটা কিভাবে সে বাংলায় নিয়ে আসতে পারে, কিভাবে বুঝে যে এটার মানে এটা হবে, তাকে আসলে শেখানো হয়েছে আগে, এবং সেই এক্সপেরিয়েন্স থেকে সে এখন উত্তরটা দিতে পারে। বিহাইন্ড দ্য সিন এখানে অনেক কিছু আছে, কিন্তু আমি জাস্ট উপরে উপরে এমন কিছু বলতেছি, তোমরা যদি একটা নন টেক পার্সন হও, তোমরা যদি ক্লাস 6, 7, 8, 9, 10ও পড়ে থাকো, তারপরে যেন বুঝতে পারো। এরপরে আরেকটা হচ্ছে কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক। এটা কি, এটা আসলে এই যে ডিপ লার্নিং, আমরা কিন্তু দেখতেছি নিউরাল নেটওয়ার্ক সবগুলোই কিন্তু মেশিন লার্নিং এর একটা পার্ট। অর্থাৎ একটা মেশিনকে কিভাবে কিভাবে শেখানো হচ্ছে, কিভাবে সে রেসপন্স করতেছে।
আরেকটা পার্ট হচ্ছে কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক বা সিএনএন। এটাকে আসলে বলা হয় দ্য আইস অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের চোখ বলা হয় এটাকে। কেন চোখ বলা হয়? কারণ এটা আসলে ইমেজ নিয়ে কাজ করে। কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক ইমেজ নিয়ে কাজ করে বা অবজেক্ট নিয়ে কাজ করে। ফর এক্সাম্পল, তুমি হয়তো দেখে থাকবা আমাদের মোবাইলের মধ্যে গুগল লেন্স থাকে। গুগল লেন্সের ভিতরে তুমি যদি একটা যে কোনো কিছুর ছবি তুলে দাও, একটা বিড়ালের ছবি যদি দাও, সে বলবে এটা বিড়াল, কোন প্রজাতির বিড়াল, কি কি সবকিছু সে আইডেন্টিফাই করে তোমাকে দিবে। আরেকটা উদাহরণ বলি, তোমরা দেখবা তোমাদের ফেস রেকগনাইজেশন যে সিস্টেমটা আছে সেটাও ঠিক একইভাবে কাজ করে। আরেকটা কথা বলি যে এটার আরেকটা এক্সাম্পল হতে পারে, কোনটা বলতেছিলাম, আচ্ছা, সিএনএন, রেকগনাইজ অবজেক্ট। আগে দিয়ে দিল। আচ্ছা, সিএনএন এর আরেকটা এক্সাম্পল বলি। ধরো তোমাদের অনেকের ফোনে দেখবা আমাদের গ্যালারি ফোল্ডার থাকে। এই গ্যালারি ফোল্ডারে কি হয়, দেখা যায় একই ফেসের যতগুলা মানুষ আছে সবগুলাকে একটা ফোল্ডারে করে দেয় অটোমেটিক এআই। তুমি যদি এখানে এআই ক্লারিফিকেশন বা ক্যাটাগরাইজেশন একটা ফিচার আছে, সেটাকে তুমি যদি অন করে দাও, দেখবা একই ফেসের যতগুলা পিকচার আছে সবগুলাকে একখানে করে দেয়। সেটা আসলে সে কিভাবে বুঝে? এই যে কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক নামে যে মডেলটা আছে, সেই মডেলটার মাধ্যমে সে বুঝতে পারে। সিএনএন আর এ টাইপ অফ নিউরাল নেটওয়ার্ক ডিজাইন ফর ইমেজ রেকগনাইজেশন, যেটা ইমেজ রেকগনাইজেশনের জন্য যখন তৈরি করা হয়েছে সেটার নাম হচ্ছে সিএনএন। এটা কি করে? দে ব্রেক অ্যান ইমেজ ইন্টু স্মল পার্ট, অ্যানালাইজ প্যাটার্ন অ্যান্ড মেক সেন্স হোয়াট দে সি। এটা ছোট ছোট পার্টে ভাগ করে একটা ইমেজকে, তারপরে সেটার প্যাটার্নটাকে সে অ্যানালাইজ করে, বিশ্লেষণ করে, এবং তারপরে সে সেখান থেকে বুঝে যে সে কি দেখতেছে। এক্সাম্পল দিছে ফেস আইডি। ফেস আইডি হতে পারে, যেমন আমরা ফোনের মধ্যে এখন খুললেই কিন্তু আমার ফেস দিয়েই শুধুমাত্র একটা লক খুলে, অন্য ফেস দিয়ে সেটা খুলবে না। গুগল লেন্স কিভাবে ফটো ডিটেক্ট করে সেটাও এখানে বলছে। এরপরে হচ্ছে রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক বা আরএনএন। এটাকে বলা হয় দা মেমোরি অফ এআই। কেন মেমোরি অফ এআই বলে? এখানে আসলে সে পুরনো কিছু ডেটা থেকে নিয়ে পরে কিছুক্ষণের জন্য ডেটাগুলাকে ধরে রেখে পরের গুলাকে সে প্রেডিক্ট করে। তাকে আমি একটা ডেটা দিলাম, আই লাভ। এই ডেটাটাকে সে তার মেমোরির ভিতরে রেখে পরেরটাকে সে প্রেডিক্ট করার চেষ্টা করবে। সে চেষ্টা করবে আই লাভ এর পর হয়তো বাংলাদেশ হবে, অথবা মাই কান্ট্রি হবে, অথবা সামথিং কিছু একটা হবে। তাহলে এই যে আই লাভকে সে ধরে রাখলো তার মেমোরির ভিতরে, ধরে পরেরটাকে প্রেডিক্ট করলো। এই ব্যাপারটার জন্যই আরএনএন কে বলা হয় দ্য মেমোরি অফ এআই। কেন? থিঙ্ক অফ ইট লাইক আ স্টোরি টেলার রিমেম্বারিং প্রিভিয়াস সেন্টেন্স টু মেক সেন্স অফ দ্য নেক্সট ওয়ান। এটা একটা স্টোরি টেলার বা এমন একটা প্রোগ্রাম যেটা মানুষকে গল্প শোনায় সেটার মতো। যেটা কি করে, প্রিভিয়াস সেন্টেন্স, সে প্রিভিয়াস সেন্টেন্সটাকে শুনে মনে রাখে, সে প্রিভিয়াস সেন্টেন্সটাকে মনে রেখে পরেরটার সে উত্তর দেয়। উদাহরণ যদি আমরা দেখি, যেমন দেখো, আমরা যখন আমাদের চ্যাট জিপিটির সাথে যখন আমরা কথা বলি বা গুগল অ্যাসিস্ট্যান্টের সাথে যখন আমরা কথা বলি, তো চ্যাট জিপিটির সাথে কথা বলার সময় কি হয়, আমরা যখন কোনো কিছু বলতে থাকি সে কিন্তু কিছুক্ষণ চুপ করে থাকে। কেন চুপ করে আছে? ওই ডেটাগুলো সে তার মধ্যে রেখে দিচ্ছে। যখনই আমরা আমাদের কথাগুলো শেষ করি, সে তখন কি করে, সবগুলোকে প্রসেস করা শুরু করে দেয়। তাহলে এই যে, অথবা আমরা যদি একটা ইনকমপ্লিট কথা বলি, ফর এক্সাম্পল আমি বললাম আই ওয়ান্ট, লিখে যদি আমি স্টপ করি, তাহলে দেখবা আমি যদি পজ করি, সে দেখবা আই ওয়ান্ট এর পর এই কথাটা শোনার পরে সে তোমাকে বলবে যে আপনি হয়তো কিছু বলতে চাচ্ছেন, আপনি কি বলতে চাচ্ছেন আমাকে ঠিকঠাক বলেন। সে আসলে কিভাবে বুঝলো যে আই ওয়ান্ট একটা কমপ্লিট সেন্টেন্স না? সে ওই আই ওয়ান্ট কে নিয়ে অনেকগুলা প্রসেসিং করছে, করার পর সে প্রবাবল কতগুলো আনসার হতে পারে সবগুলো আনসার তোমার সামনে সে শো করতে পারে। শো করার পরে, অথবা শো করার পরে তারপরে হচ্ছে সামারিটা তোমাকে বলে। অথবা তুমি যখন তাকে একটা কমপ্লিট সেন্টেন্স দাও যে আহ, আমাকে একটা কবিতা লিখে দাও, তাহলে সে কবিতাটা, সে পুরা সেন্টেন্সটা আসলে সে কিভাবে বুঝে? আমাকে একটা কবিতা লেখার পর একটার পর একটা ওয়ার্ডকে, সে তো আসলে কম্পিউটার, সে তো এত কিছু বোঝে না। ওয়ার্ড গুলাকে আসলে নিউমেরিক বা ম্যাট্রিক্স বা আমরা যদি বলি ম্যাথমেটিক্যালি সে কনভার্ট করে। কনভার্ট করার পরে সে ওয়ার্ড গুলার মধ্যে আবার রিলেশনশিপটা বুঝে, বোঝার পরে তোমাকে এত কিছু আনসার দেয়। নেক্সট, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। দেখো, কম্পিউটার বা এআই যাই বলো, এগুলা তো হচ্ছে প্রোগ্রাম, মানে মেশিন। কিন্তু এই মেশিন গুলা মানুষের ভাষা বা মানুষের সাউন্ড, মানুষের ছবি, এগুলো আসলে কিভাবে বুঝতেছে? আমরা যখনই কোনো কিছু লিখে দিচ্ছি সে আমাদের ভাষাগুলো বুঝতেছে, আমরা যে কথা বলি মুখ দিয়ে সেটাও সে বুঝতেছে। সেই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজটা একটা মেশিন কিভাবে বুঝতেছে, এইটা আমরা তাদেরকে যেই
টেকনিকে শেখাই সেটাকে বলা হয় ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। টিচিং এআই টু আন্ডারস্ট্যান্ড হিউম্যান ল্যাঙ্গুয়েজ। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে যখন আমরা হিউম্যান ল্যাঙ্গুয়েজ বোঝানোর জন্য প্রোগ্রাম করি বা শেখাই তখন সেটাকে আমরা বলি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং বা এনএলপি। কেমন? থিঙ্ক অফ ইট, এটাকে কিসের মতো চিন্তা করতে পারবি? আর ট্রান্সলেটর দ্যাট হেল্পস কম্পিউটার আন্ডারস্ট্যান্ড স্পিচ অ্যান্ড টেক্সট, যেটা কম্পিউটারকে স্পিচ এবং টেক্সট, মানুষের দেয়া স্পিচ এবং টেক্সট বুঝতে সাহায্য করে, এই এনএলপি বা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। এক্সাম্পল, গুগল সার্চ আন্ডারস্ট্যান্ড ইউর কোশ্চেন অ্যান্ড গিভ আনসার। গুগলে আমরা যখন কোনো কিছু সার্চ করি সে কিন্তু আমাদের টেক্সটটাকে বুঝে এবং সেটাকে সে খুঁজে এনে আমাকে বুঝে। চ্যাটবটস লাইক চ্যাট জিপিটি, কাস্টমার সার্ভিস বট টক লাইক হিউম্যান, এরা মানুষের মতো কথা বলতে পারে। কিভাবে করে? তারা আসলে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর মাধ্যমে আমাদের যে প্রাকৃতিক ল্যাঙ্গুয়েজ বা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজটাকে বুঝতে পারে। এরপর হচ্ছে দ্য সুপার ব্রেইন অফ ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। এখন এই যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, এটাকে আরো একটু অ্যাডভান্স করার জন্য 2017 সালের দিকে একটা টেকনোলজি আসে যেটার নাম হচ্ছে ট্রান্সফর্মার। এই ট্রান্সফর্মারের কারণেই তুমি কত বড় একটা পুরা বই ঢুকায় দাও চ্যাট জিপিটিকে, সে এত দ্রুত কিভাবে এতগুলো আনসার এত সহজে বুঝতে পারে। এই ট্রান্সফর্মার আসলে অ্যাকিউরেসি নিয়ে আসছে এবং এটাই আসলে সব থেকে চমৎকার একটা আবিষ্কার। The super brain of NLP. Think of it like a super smart librarian who understand and organize book instantly. যেটা সবকিছু খুব দ্রুত বুঝতে পারে। এটাকে ফাস্ট করার জন্যই ট্রান্সফরমারের আবিষ্কার হয়েছে। এক্সাম্পল গুলা কি? চ্যাট জিপিটি, বার্ট কি? গুগলের একটা হচ্ছে মডেলের নাম। জিপিটি মডেলস জেনারেট হিউম্যান লাইক রেসপন্স। মানুষ যেমন আছে দেখো, চ্যাট জিপিটির কিন্তু দুইটা ভার্সন থাকে। আমরা যখন চ্যাট জিপিটির সাথে কথা বলি, ধরো তুমি 1-1.5 ঘন্টা একটানা কথা বলতেছো, পরবর্তীতে দেখবা চ্যাট জিপিটি অফ হয়ে যাবে, অফ হয়ে পরবর্তীতে একটা ফ্রি ভার্সনের যে মডেলটা চ্যাট জিপিটি 3.5 সেটা চলে আসবে। 4 কিন্তু বাদ যায়, অটোমেটিক চ্যাট জিপিটি 3.5 আসবে। এখন চ্যাট জিপিটি 4-এ আসলে কি হয়? চ্যাট জিপিটি 4-এ তুমি তাকে যেভাবেই কথা বলো না কেন, তুমি মানুষের সাথে তোমার বন্ধুর সাথে যেভাবে কথা বলো সেভাবে তার সাথে কথা বললেও কিন্তু সে বুঝবে, হিউম্যান লাইক রেসপন্স দিবে। কিন্তু চ্যাট জিপিটি 3.5 সেরকমটা করতে পারে না। তুমি যখনই চ্যাট জিপিটি 3.5 ইউজ করবা, দেখবা তুমি তোমার কথা বলার মধ্যে একটু থেমে গেলেও তোমার চ্যাট জিপিটি 4 দেখবে একটু থেমে গেলেও একটু অপেক্ষা করে বাকিটার জন্য, কিন্তু চ্যাট জিপিটি 3 সাথে সাথে একটা উত্তর দিয়ে আসবে। তুমি এরপর বললে বলো, না বললে নাই, ও শেষ হবে তারপরে তোমাকে বলতে হবে। গুগল ট্রান্সলেট ইউজ ট্রান্সফর্মার ফর অ্যাকিউরেট ট্রান্সলেশন। গুগল ট্রান্সলেটরটা এটা ইউজ করে। ওকে, সো হোয়াট উই হ্যাভ লার্ন সো ফার, উই হ্যাভ লার্ন দিস থিংস মেশিন লার্নিং, যেটাকে মেশিনকে কি করা হয়, শেখানো হয় অনেকগুলা ডেটা দিয়ে। যেমন ইউটিউবের রিকমেন্ডেশনের মাধ্যমে, ইউটিউব কিভাবে রিকমেন্ডেশন দেয়, আমাদের সার্চ হিস্টোরি চেক করে। নিউরাল নেটওয়ার্ক হচ্ছে মানুষের ব্রেইনের মতো কম্পিউটার যখন কাজ করে। তারপরে কি? ডিপ লার্নিং হচ্ছে অ্যাডভান্স একটা এআই লার্নিং কমপ্লেক্স। ডিপ লার্নিং এর একটা এক্সাম্পল হচ্ছে সেলফ ড্রাইভিং কার। সিএনএন কে বলা হয় এআই হচ্ছে এআই, অর্থাৎ এআই আইস। কারণ সিএনএন এর মাধ্যমেই কিন্তু মডেল বা কম্পিউটার বা কোনো একটা ডিভাইস ইমেজ বুঝতে সাহায্য করে, ইমেজ বুঝে। তবে আরএনএন কে বলা হয় এআই মেমোরি, কারণ কি করে, সে কিছুক্ষণের জন্য ডেটাগুলো তার নিজের মধ্যে স্টোর করে রেখে পরেরটা প্রেডিক্ট করার চেষ্টা করে। এনএলপি বা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং হচ্ছে যেই মাধ্যমে এআই মানুষের ভাষাটাকে বুঝতে পারে। আর ট্রান্সফর্মার হচ্ছে একটা এনএলপি টেকনোলজি যেটা অনেক ফাস্ট এবং অ্যাকিউরেট রেজাল্ট দেয়। সো দিস ইজ অ্যাকচুয়ালি, আই থিঙ্ক, if you watch the video completely, you can actually grasp the concept how the things work. And the coming era is going to be the era of artificial intelligence. If you do not learn these things, actually if you do not understand the basic things, you will lag behind. So all you need to know, just try to understand মোটা মোটা এই যে টপিক গুলো আছে এগুলাকে একটু বোঝার চেষ্টা করতে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।